হরে কৃষ্ণ। 7ই মে 2024 একদম ভোরবেলায় 4টেরও আগে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশনে ধরলাম বন্দে ভারত এক্সপ্রেস। 5:55 ট্রেন ছাড়ার কথা। গৌরাঙ্গের খুবই প্রিয় এবং আরও ওরই জেদেতে আমরা বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটলাম। ট্রেনটি নিঃসন্দেহে খুবই সুন্দর, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, ভিতরে ভিডিও ডিসপ্লে দেওয়া রয়েছে তো, এবং সবটাই খুব সুন্দর। বিফোর টাইমে আমরা পৌঁছে গেলাম। তারপরে বিমল কৃষ্ণ প্রভু গাড়ি পাঠিয়েছিলেন, সেই গাড়ি করে আমরা শিলিগুড়ি থেকে ঢুকলাম আস্তে আস্তে জঙ্গলের মধ্যে। তারপরে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা বিমল কৃষ্ণ প্রভুর সুন্দর মনোরম বাংলোতে পৌঁছালাম। বাংলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলোটি হচ্ছে চালসা টি গার্ডেনের মধ্যে। পোস্ট অফিস এবং থানা মেটেলি, জেলা জলপাইগুড়ি। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের দিকে যেতে মালবাজার, তারপরে মেটেলির পরে এই চালসা চা বাগান। তো খুব সুন্দর বাংলো, সাজানো গোছানো, চারিদিকে বাগান, এমনকি ব্যাডমিন্টন খেলার লন রয়েছে। আর বাংলোর বাইরেই বিস্তীর্ণ চা বাগান, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওপারে ভুটান। বিমল কৃষ্ণ প্রভু এবং অর্পণা মাতাজি যে পরিমাণ আদর আপ্যায়ন আমাদের করলেন, সেটা রাজা মহারাজারাও পায় নাকি সন্দেহ। তো তাদের যত্নে, তাদের অত্যন্ত সুন্দর আপ্যায়নে আমরা অভিভূত। আমরা আশেপাশের বেশ কিছু জায়গা বিমল কৃষ্ণ প্রভুর গাড়িতে করে ঘুরলাম। সুন্দর কিছু খেলার মাঠ রয়েছে, ঝর্ণা রয়েছে যেখানে হাতিরা জল খেতে আসে, যেটিকে ওখানকার নিউজিল্যান্ড বলে অনেক সময় তুলনা করা হয়। তো সেখানে গেলাম এবং সেখান থেকে সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখলাম। বিমল কৃষ্ণ প্রভুর পরিকল্পনা অনুযায়ী আমরা পরের দিন রওনা দিলাম কাছেই 1 ঘন্টা দূরে গরুমারা অভয়ারণ্যতে। অভয়ারণ্যটিতে অনেক জন্তু জানোয়ার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের তত্ত্বাবধানে। তো আমরা গিয়ে টিকিট করলাম। সেখানে আমাদের কিন্তু রিস্ক বন্ডে সই করতে হলো, যে কোনো মুহূর্তে বুনো জানোয়ার হামলা করতে পারে। যাই হোক, কী করা যাবে, একটু ভয়ে ভয়ে রিস্ক বন্ডে সই করেই আমরা রওনা দিলাম। একটি খোলা গাড়িতে করে সঙ্গে গাইডকে নিয়ে আমরা বসে গেলাম এবং সেই জিপটি চারিদিক খোলা। যে কোনো মুহূর্তে যদি গন্ডার বা লেপার্ড এসে ঝাঁপিয়ে পড়ে তাহলে কিচ্ছু করার নেই। একটু ভয়ে ভয়ে ভগবান নৃসিংহদেবকে ডাকতে ডাকতে আমরা প্রবেশ করলাম গভীর জঙ্গলের মধ্যে। পথে অনেক হাতি দেখলাম, কিছু বাইসন, হরিণ, অজস্র ময়ূর। রাস্তার দুদিকে তারা পেখম মেলে ঘুরছে, অনেকে শুধু চিৎকার করছে। জঙ্গলের মধ্যে কোনো কোনো জায়গায় সরকার থেকে নুন খাওয়ার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। জানোয়ারেরা প্রত্যেক দিন ওখানে নুন খেতে আসে, জল খেতে আসে। আর তার পাশেই ওয়াচ টাওয়ার রাখা রয়েছে, যাতে পর্যটকেরা ওয়াচ টাওয়ার থেকে সেই সমস্ত জানোয়ারদের দেখতে পায়। আমরা দেখতে পেলাম, তবে খুব ছোট লাগছিল। বাইনোকুলার নিয়ে গেলে ভালো হতো, তাহলে আরও পরিষ্কার করে দেখা যেত। তো এইভাবে অভয়ারণ্যটিতে অনেকক্ষণ সময় কাটালাম। গাইড ছিল সঙ্গে, গাইড আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কোন কোন জায়গায়
কোন কোন জন্তু থাকে, বা এর আগে কোন কোন পর্যটকের প্রাণ গেছে হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে। বলা বাহুল্য, আমরা হাতির সঙ্গে সেলফি তোলার কোনো চেষ্টাই করিনি। এইভাবে আমরা ফিরে এলাম এবং পরদিনের যাত্রা হবে আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। বিমল কৃষ্ণপ্রভু সুন্দর বোলেরো গাড়ির ব্যবস্থা করেছিলেন। রাজেশ ভাইয়া ড্রাইভার, সে তো 3টের পরে পরেই হাজির হয়ে গেল। আমরা একদম কাক ভোরে 4টেরও আগে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। দীর্ঘক্ষণের যাত্রা, তবে পুরো যাত্রাটাই অত্যন্ত উপভোগ্য। তিস্তা নদী আমাদেরকে প্রায় ছাড়ছেই না। তিস্তা নদীর পাশ দিয়েই আঁকা বাঁকা পথে সুন্দরী পাহাড়ের মোহময়ী আকর্ষণে আমরা ক্রমশ উপরে উঠতে লাগলাম। ঠান্ডা বাড়তে লাগলো। আমরা সঙ্গের ব্যাগে গরম জামাকাপড় নিয়ে নিয়েছিলাম। এইভাবে প্রায় 4.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম গ্যাংটক বাইপাসে, ভারত পেট্রোলিয়ামের পাশে বরপিপাল, সেখানে ইস্কন গ্যাংটক মন্দিরে। ছোট মন্দির, 3টি তলা নিয়ে, কিন্তু মন্দিরের সুন্দর ব্যবস্থা রয়েছে প্রসাদ এবং অন্য সব কিছুর। মন্দিরের জানলা থেকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। আমরা সেখান থেকে ট্যাক্সি করে এমজি মার্গে গেলাম। এমজি মার্গ একটি সমতল অংশ পাহাড়ের উপরে, মাঝখানে সুন্দর টাইলস বিছানো রাস্তা, যেখানে কোনো গাড়ি যায় না, শুধু মানুষে সেখানে ভ্রমণ করে। 2 পাশে অজস্র দোকান, এবং এমজি মার্গের একদম শেষ প্রান্তে প্যান্টালুন্স, তার উল্টো দিকে রয়েছে গোবর্ধন রেস্টুরেন্ট। আমরা ভ্রমণ করলাম এবং পরদিন আমরা নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তায় অজস্র বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তার আগে আমরা ট্যুর কোম্পানিকে দিয়ে পারমিট করিয়ে নিয়েছিলাম। ভারত সরকারের পারমিটের প্রয়োজন হয় নাথুলা যাওয়ার জন্য, কারণ চীনের বর্ডার। তো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়ি ক্রমশ এগিয়ে চলল দুর্গম রাস্তা ধরে নাথুলা পাসের উদ্দেশ্যে। জলের বৃষ্টি এখন তুষার বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। মাঝে মাঝেই দেখুন রাস্তায় বরফ পড়ে রয়েছে। ঠিক আছে, দেখছি, দাঁড়াও আগে ছবিটা তুলি। আমরা একদম নাথুলা পাসে চলে এসেছি। 15,000 ফুট উচ্চতার এই গিরিশৃঙ্গ অত্যন্ত আকর্ষণীয়। তুমুল বরফ বৃষ্টি হচ্ছে। আমাদের খুব ভাগ্য, কারণ এই বরফ বৃষ্টির প্রত্যাশা অনেকেই করে আসে, কিন্তু সবাই সেই স্বাদ পায় না। ছাতা নিয়ে সবাই হাঁটছে বরফের হাত থেকে বাঁচার জন্য। চারিদিকে সবটাই বরফে ঢাকা
এখানে এই নাথুলা পাসের একদম সুউচ্চ স্থানে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি দিয়ে ক্রমশ ধাপে ধাপে উঠতে হয়। মায়ের একটু হাঁটুর সমস্যা, মা সেই সিঁড়িতে উঠল না, দাঁড়িয়ে থাকলো। আর আমরা তিনজন সেই সিঁড়ি বেয়ে একদম টপে গিয়ে পৌঁছালাম, যেখান থেকে চীনের সীমান্ত পরিষ্কার দেখা যাচ্ছে। চীনা ভাষায় লেখা একটি বাড়ি, সেটিও আমরা দেখলাম। তো 15,000 ফুট উঁচুতে ওঠার পরেও আমরা ভেবেছিলাম হয়তো শ্বাসকষ্ট হবে, অনেকের শ্বাসকষ্ট হচ্ছিল, অনেকে অসুস্থ হয়ে পড়লো আমরা দেখতে পেলাম, অনেকের মাথা চক্কর দিচ্ছে। কিন্তু ভগবান নৃসিংহদেবের কৃপায় আমাদের কারোরই সেরকম কোনো অস্বস্তি হয়নি। যদিও আমরা যাতে বমি না হয় সেই ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। নাথুলা পাস থেকে আমরা নামতে আরম্ভ করলাম। এসে পৌঁছালাম বাবা হরভজন সিংহের মন্দিরে। হরভজন সিং এখানে ডিউটিরত অবস্থায় মারা যান, কিন্তু তিনি স্বপ্নে দেখা দেন যাতে ওনাকে ওখানে সমাধিস্থ করা হয়। এবং শোনা যায় তিনি আজও তার যে ডিউটি সেই ডিউটি করে চলেন। অনেক অলৌকিক ঘটনা ঘটে এবং হরভজন সিং বাবার কৃপা এখনও নাকি অনেকে পেয়ে থাকেন। সৈন্যবাহিনীর বড় বড় অফিসাররাও তাকে আগে স্যালুট করে তারপর অফিসে যান এবং প্রত্যেক দিন তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। হরভজন সিং বাবার মন্দির দর্শন করে আমরা চলে এলাম ছাঙ্গু লেকে। একটু শীতের সময় এই লেকটি পুরো বরফে ঢাকা থাকে, কিন্তু এখন তো মে মাস, এখন এখানে বরফ নেই। সুন্দর নীলাভ জল, অত্যন্ত আকর্ষণীয় মনে হলো। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম এবং প্রচুর ছবি তুললাম। কবে আসতে পারবো জানি না, ছবিগুলি স্মৃতি থাক। এখানকার যে চামড়ি গাই, তাদের গায়ে কত বড় বড় লোম, অনেকে সেই চামড়ি গায়ের পিঠে চেপে ঘুরে বেড়াচ্ছে দেখলাম। তো আমরা একের পর এক ছবি তুললাম। আমাদের সঙ্গে আরও দুজন ভক্ত ছিলেন, তো তাদের সঙ্গ আমাদের খুব ভালো লাগছিল। সেই প্রভুটিও আমাদেরকে অনেক ছবি তুলে দিলেন। এভাবে আমরা ছাঙ্গু লেকে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে আমরা একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। এখন দেখুন গ্যাংটকে আমাদের গেস্ট রুমের ঘর থেকে রাতের পাহাড় কেমন লাগছে, যেন দেওয়ালির প্রদীপ জ্বলছে চারিদিকে। গ্যাংটকের মায়া কাটিয়ে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিছু পরেই পেয়ে গেলাম আমাদের পুরনো সাথী তিস্তা নদীকে। এই তিস্তা নদী বর্ষাকালে এরকম ঘোলা জল, কিন্তু শীতকালে একদম সুন্দর নীল জল। আর কিছুকাল আগেই এটি অত্যন্ত দুর্দান্ত আকার ধারণ করে বহু জনপদ ভাসিয়ে দিয়েছিল। পথে পেলাম দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনকে। টয় ট্রেন যেন আমাদেরকে টাটা করে আস্তে আস্তে এগিয়ে চলল সুন্দরী দার্জিলিংয়ের দিকে। আমরাও
টয় ট্রেনের পিছনে পিছনে এগিয়ে চললাম। মাঝখানে তুমুল বৃষ্টি, আমাদের হোটেল বুক করা ছিল না, তো আমরা গাড়ি দাঁড় করিয়ে ক্লক টাওয়ারের পাশে একটা হোটেল খুঁজে পেলাম, হোটেল চার্লি। তো সেই হোটেল চার্লিতে আমরা অবস্থান করলাম। হোটেল চার্লির ঠিক উল্টো দিকে আরেকটি সুন্দর হোটেল আছে এবং সেখানে খুব বড় রেস্টুরেন্ট রয়েছে, তার নাম হচ্ছে লুনার। সেই লুনার রেস্টুরেন্টে অনেকেই যান, ভেজ ননভেজ অনেক আইটেম পাওয়া যায়, খুব বিখ্যাত একটি রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা হোটেল চার্লি থেকে ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যালে বহু সময় আমরা কাটালাম। ম্যাল হচ্ছে দার্জিলিংয়ের মাথার উপরে এক টুকরো সমতল স্থান। বহু বেঞ্চ করা রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায়। আমাদের সৌভাগ্য হয়েছিল এবার কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার। এর আগে 10 দিন দেখা যায়নি, এত মেঘ, কিন্তু ভগবানের কৃপায় আমরা পরদিন সকালে নয়ন ভরে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করলাম। ম্যালে আমরা বহুক্ষণ ঘুরলাম, ছবি তুললাম এবং ম্যাল থেকে বা তার নিচে চকবাজার থেকে অনেক মার্কেটিং করলাম। এখানে শীতের জিনিস অনেকটাই সস্তা দেখলাম, বিশেষ করে চকবাজারে কলকাতা শহরের থেকে জ্যাকেট সোয়েটার অনেক সস্তা। আমরা হোটেল চার্লি থেকে যখনই সময় পাচ্ছিলাম ম্যালে চলে আসছিলাম, সেটা দিনে হোক বা রাতে হোক। খুবই আকর্ষণীয় এই ম্যাল। আর পরদিন সকালে ম্যাল থেকে যে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে রাজভবনের দিকে কিছুটা এগোতেই চোখের সামনে হঠাৎ ঝলমল করে উঠল কাঞ্চনজঙ্ঘা। তো আমরা আনন্দে চিৎকার করে উঠলাম, কারণ ভেবেছিলাম হয়তো এত মেঘের আনাগোনা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কিন্তু ভগবানের বিশেষ কৃপা আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। তো অনেকক্ষণ ধরে সেই দৃশ্য দেখলাম। দার্জিলিং থেকে আমরা বেড়াতে গেলাম বাতাসিয়া লুপ। খুব চমৎকার একটি বাগান, সেখানে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয় এবং টয় ট্রেনে করে বহু দেশি বিদেশি পর্যটক এখানে আসে ছবি তুলতে। নেপালি সাজের পোশাক পরে অনেকে ছবি তোলে, যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে থাপা ড্রেসে ইনি ছবি তুলেছেন। চা বাগানে চা তোলার ছবিও রয়েছে। তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। অপূর্ব সুন্দর পাহাড়গুলি যেন আমাদের হৃদয় জয় করে নিল। বাতাসিয়া লুপ অনেকক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা গেলাম কার্শিয়াং। এটিও একটি অদ্ভুত সুন্দর পাহাড়, এত চমৎকার চা বাগান, চারিদিকে সুন্দর ছবির মতন গ্রাম,
এবং বহু নিচে দেখা যাচ্ছে বহু জনপদ, ভীষণই আকর্ষণীয়। আমরা কার্শিয়াংয়ের দৃশ্যাবলীও মুগ্ধ হয়ে বহুক্ষণ দেখলাম। কার্শিয়াং দেখার পর আমরা গভীর ভারাক্রান্ত হৃদয়ে দার্জিলিংকে, আমাদের প্রিয় দার্জিলিংকে টাটা জানিয়ে আবার ফিরে চললাম বিমল কৃষ্ণ প্রভুর বাংলোতে। সেখানে আমরা আরও 2 দিন কাটাবো। তো এখন আমাদের ফেরার পালা। চালসা চা বাগানের বাংলোয় ফিরে আসার পর বিমল কৃষ্ণপ্রভু আবার অ্যারেঞ্জমেন্ট করলেন। তার গাড়িতে করে আমরা গেলাম সাঁওতালি খোলা রিভার ক্যাম্পে। এত চমৎকার একটি জঙ্গল, শুধু পাখির ডাক, আর কোনো শব্দের ব্যাপার নেই। বিভিন্ন রকম পাখির ডাক শুনতে শুনতে আমরা জঙ্গলের দিকে হাঁটা পথে এগিয়ে চললাম। সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে, সেই ব্রিজে আমরা উঠলাম। একটি পাহাড়ি নদীর ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাতে সংকর্ষণ ও তো নামবেই, জল যেখানে সেখানে সংকর্ষণ নামবেই। তো নামলো, একটু জল ঘাঁটলো, আমরা সেই জল পান করলাম, সুন্দর ঠান্ডা জল। এবং এই কুকুরটি আমাদের এখানকার প্রধান গাইড, সে পুরোটা রাস্তা আমাদেরকে গাইড করে করে নিয়ে চললো। এবং তার পারিশ্রমিক হিসেবে সংকর্ষণ তাকে 2 প্যাকেট বিস্কুট খাওয়ালো। এভাবে আমরা রিভার ক্যাম্পটি খুব সুন্দরভাবে ঘুরলাম। ঘুরে আবার আমরা গাড়ির দিকে এগিয়ে চললাম।
এরপর গাড়ি করে কিছুটা রাস্তা গিয়ে আমরা পৌঁছালাম রকি আইল্যান্ড। সুন্দর একটি ঝর্ণা, বরফ শীতল জল নিয়ে এই রকি আইল্যান্ডের উপর দিয়ে বয়ে চলেছে। এখন গ্রীষ্মকাল, জল খুব কম, কিন্তু বর্ষাকালে এই ঝর্ণাটিতে অনেক জল থাকে, স্বচ্ছ নির্মল জল। এই জলে শঙ্কর্ষণ বহু স্নান করলো। এরপর আমরা আবার বাড়ি ফিরে এলাম এবং পরের দিন বিমল কৃষ্ণ প্রভু অর্পণা মাতাজিকে আমাদের প্রণাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আবার বৈদ্যবাটির উদ্দেশ্যে রওনা দিলাম এবং শতাব্দী এক্সপ্রেসে করে বাড়ি ফিরে এলাম। হরে কৃষ্ণ।